স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবার শুক্রবারের পরেও আমাদের যদি আরও একটু শুনতে ইচ্ছে করে তাহলে আমরা আবারও ফিরে আসি এবং সপ্তাহের শুরুতেই আবারও আমরা ফিরে আসি আপনাদের কাছে। আশা করছি আমাদের আজকের ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি পারভেজ আহমেদ, আমার বাড়ি নোয়াখালী সদর উপজেলার বারাইপুর গ্রামে। আজকে আমি আপনার মাধ্যমে একটি সত্যি ঘটনা তুলে ধরতে চাই, যেটা আসলে ঘটে আমাদের এলাকার দোকানদার বড় ভাইয়ের সাথে বলতে পারেন এবং ওনার পরিবারের সাথে। ওনার নাম মোহাম্মদ শিপন। আমি ঘটনাটা তার কাছ থেকে শুনেছি এবং বিশ্বাস করতে বাধ্য হয়েছি যখন এর সত্যতা যাচাই করতে যাই, এবং এটার মধ্যে আমার বাবা জড়িত বলে। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় আসি। ঘটনা আসলে দুই ভাগে বিভক্ত। তার কারণ ঘটনার শেষে জানতে পারবেন। আমি শিপন ভাই যেভাবে বলেছেন সেইভাবে বলছি, যেহেতু কখনো ঘটনা পাঠানো হয়নি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এটা একটি সত্য ঘটনা, শিপন ভাইয়ের মুখ থেকে শোনা। রাতে অনেক রাত পর্যন্ত আমাকে দোকান খোলা রাখতে হয়। সবাই চলে যাবার পর আমার দোকান বন্ধ করতে প্রতিদিন প্রায় রাত 2টা-3টা বাজে। কিন্তু কোনোদিন সমস্যা হয়নি। আমার বাড়িটা অনেক কাছে হওয়ায় মাত্র 6 মিনিটে সড়কের পাশ দিয়ে চলে যাই। ঘটনা শুরু হয় কোনো এক পূর্ণিমা রাতে। আমি দোকান বন্ধ করতে যাব। রাত প্রায় 2টা বেজে গেছে। প্রতিদিনের মতো আমি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার বন্ধুর কলটা ধরতে বন্ধু বলল, শিপন, তুই একটু আমাদের বাসায় আসতে পারবি? তোর ভাবি না খুব অসুস্থ। আমি বললাম, কি বলিস? এত রাতে কি হয়েছে ভাবির? ও বলল, তুই তো জানিস তোর ভাবির প্রেগন্যান্সি, হঠাৎ করেই ওর ব্যথাটা শুরু হয়েছে। তুই প্লিজ আমার বাসায় চলে আয়। অতঃপর বন্ধুর জোরাজুরিতে রাজি হলাম এবং আমার বউকে জাগিয়ে দিয়ে সব ঘটনা বললাম। আমি একটু বাইরে যাব, কাজ আছে। এটা শুনে আমার বউ ডাইরেক্ট আমাকে মানা করে দিল, আজকে তুমি কোনোভাবেই বাইরে যাবে না, দিনটা ভালো না, পূর্ণিমা চলছে। আমি নাছোড়বান্দা, এগুলো বিশ্বাস করার মানুষ না। এইসব ভূতটুত আবার হয় নাকি? কিন্তু আমি আমার বউকে যখন বুঝিয়ে বললাম যে আমার বন্ধুর বউয়ের সমস্যা, আমার বন্ধুর খুব বিপদ, আমার যেতে হবে, তখন আমার বউ আর আমাকে মানা করতে পারল না। আমিও খুশি হলাম, যাক বউ রাজি হলো। কিন্তু আমার বউ বলল, তোমার ভাইয়াকে নিয়ে যাও। কিন্তু আমি রাজি হলাম না, কারণ এমনিতে এত রাত, তার উপর ভাইয়ার ঘুমটা নষ্ট করতে মন চাইল না। তখন ফোনটা হাতে নিয়ে দেখি 3:20। আমি একটা শার্ট হাতে নিয়ে একটা লাইট সহ বেরিয়ে পড়লাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওইটা খুব নির্জন একটা রাস্তা, কিন্তু প্রতিদিন সেই রাস্তা দিয়েই আমি বাড়ি যাই। রোডের সাথে কবরস্থান আছে, সাথে তাল গাছ, বাঁশ গাছ, অনেক কিছু লতাপাতা, এবং সাধারণত এত রাতে এই জায়গা দিয়ে কেউ যাওয়ার ভুল করবে না। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী, কারণ আগে এগুলো কখনো আমার সাথে হয়নি বা আমি কোনো সমস্যা ফেস করিনি, তাই জিন ভূত এত ভয় পাই না। আমি যেতে যেতে একটু টেনশন করতে লাগলাম, না জানি বন্ধুর কি অবস্থা। এই ভেবে রাস্তা দিয়ে হাঁটছি, তখন বন্ধুর কল, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, গাড়ি আসছে, হসপিটালে যাব, তোর জন্য বসে আছি। আমি আমার বন্ধুকে আশ্বাস দিয়ে বললাম, আর 10 মিনিট। তারপর বন্ধু এই কথা বলে যেই ফোনটা রেখে দিল, আমি রাস্তায় মনোযোগ দেব, অমনি আমি দেখতে পেলাম একজন সাদা জোব্বা পরা লোক, মানে জোব্বা বললে ভুল হবে, পাঞ্জাবির মতো। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম হয়তো আমাদের এলাকার মতিন হুজুর। হয়তো অনেক রাত হয়েছে, মসজিদে আজান দিতে আসছেন, তাই আমি আমার মতো করে হাঁটছি। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম মতিন হুজুর আমার দিকেই আসছেন। মানে আমি রাস্তার বাম পাশ দিয়ে যতই যাচ্ছি উনি ততটাই আমার গায়ের দিকে ঘেঁষে আসছেন। যেমন উনি ছিলেন রাস্তার ডান পাশে, আমি বাম পাশে। ওই ডান পাশ থেকে উনি আমার বাম পাশের দিকে সরে আসছেন। যতই কাছে আসছেন ততই যেন সাদা থেকে আরো সাদা হয়ে যাচ্ছেন, এবং আমি ভালোভাবে খেয়াল করে দেখেছি খুব সাদা পোশাক পরা, যেন কোনো এক জীবন্ত লাইট, এটি মানুষ নয়। আর উনি হাঁটছেন আমার গা ঘেঁষে। তখন আমার খেয়াল হলো ওনার পায়ের দিকে। আরে উনি পায়ের তালু সহ পুরো পা রাস্তার সাথে ঘষে ঘষে আসছেন। তখন আমার খটকা লাগে, কারণ মতিন হুজুরকে আমি সন্ধ্যায় দেখেছি উনি খুব অসুস্থ মানুষ। হঠাৎ কি হলো
এমন কেন করছেন? তখন আমার হঠাৎ করে না চাইতে অনেক ভয় লাগা শুরু করলো। এসবের পাল্লায় আগে পড়িনি, ভয় করার কথা না, তাও মনের অজান্তে ভয় লাগছে। আর নিজেকে বুঝাচ্ছি হয়তো অন্য এলাকার কোনো হুজুর হবে, তাই আর ওই দিকে না তাকিয়ে হাঁটছি। হঠাৎ লক্ষ্য করলাম ওই লোকটা অনেক তাড়াতাড়ি আসছে এবং আমার থেকে মাত্র 10 হাত দূরে। আমি আর সহ্য করতে পারলাম না। আমার গায়ে যেন আগুন জ্বলছে, সব যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি দেখতে পাচ্ছি আমার মতো হাজার হাজার লোককে শাস্তি দেয়া হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম সবগুলো মানুষকে আমার মতো দেখাচ্ছে। এটা দেখে আমি সহ্য করতে পারলাম না। হঠাৎ চিৎকার দিতেই কিছুর সাথে ধাক্কা খেলাম। হুঁশ আসতেই দেখি আমি এক পুরনো পুকুর ডোবার সামনে। আর কয়েক পা এগোলেই আমি পুকুরটাতে পড়তাম। আমি কি করব, কেমন করে এখানে আসলাম ভেবে যাচ্ছি, কিন্তু তখন আমার মনে পড়ে, আরে আমি তো মেইন রোডে কবরের পাশে, তাহলে এখানে আসলাম কি করে? হঠাৎ কিছুর আওয়াজ শুনে পেছনে ঘুরতেই দেখি একটা কালো কুঁচকুঁচে, দেখতে পুরোপুরি মানুষ না হলেও মনে হয় অনেক আগে পচা গলা শরীর, যার পচা গলা একটা মাথা, দেখলে বমি আসবে, কোন একটা মানুষ এই দৃশ্য তার চিন্তাতেও আনতে চাইবে না। তখন সৃষ্টিকর্তার কাছে একটাই অনুরোধ করেছিলাম, হয় তুমি আমাকে বাঁচাও, না হয় আমাকে এখনই অজ্ঞান করে ফেলো। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওইটা হুঙ্কার দেয়, সাথে আমার খুব ভয় লাগলো। কি করব বুঝতে পারছি না। হঠাৎ হাতের লাইটের কথা মনে পড়ে। লাইটটা শক্ত করে রাখলাম। যখন ওই জিনিসটা আমার কাছে আসলো, আমি আল্লাহর নাম নিয়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে লাইটটা তার মুখে মারতেই আমি দেখি ওই মুখটা আগুনের লাভার মতন ঝলসে উঠল, যেন পৃথিবীর সমস্ত মারাত্মক আগুন এখানে এসে পড়েছে। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড় দিলাম। মুখে যা সূরা আসছে বলছি আর আল্লাহর নাম নিচ্ছি, কিন্তু জিনিসটা যেন আমার পেছনে বাতাসের থেকেও দ্রুত এগিয়ে আসছে, আমাকে ধরবে। ঠিক তখন এই দূর থেকে আজানের শব্দ, আর জিনিসটা দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, সে আজকে পারল না, আজকে আমি কোনো মতে বেঁচে গেছি। তার অনেক দিনের প্রতিশোধের আগুন সে নাকি আজ নেভাতে পারল না। জানি না কার দোয়া আমার সাথে ছিল, কিভাবে বেঁচে ফিরলাম। আমি আর এটা নিতে পারলাম না। দৌড়ে বন্ধ দোকানের সামনে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার জ্ঞান আসে আমাদের এলাকার মসজিদে। তখন আমি, ইমাম বলেন, কি হয়েছে শিপন? তোমাকে দেখলাম দোকানের সামনে পড়ে আছো এবং খুব বাজে অবস্থা, কি কোনো চোর ধরলো নাকি? তখন আমার মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তি নেই। তারপরেও কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, হুজুর আমার সাথে রাতে এই ঘটনা ঘটেছে। হুজুর শুনেই আমার গায়ে হাত দিয়ে দেখেন অনেক জ্বর, তাই আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করার জন্য তিনি কল দিলেন এবং তিনি বললেন, ওই সময় তো তুমিও ছিলা। আমি বললাম, আমি ছিলাম। আপনার অবস্থা দেখে আমরা মনে করেছিলাম হয়তো আপনাকে কোনো মানুষ মারধর করেছে। এইটা কোনো একজনকে বলছেন তিনি, কিন্তু কাকে বলছেন সেটা তিনি জানাননি। যাই হোক, তারপরে তিনি আবারও বলছেন, যে অবস্থা শার্টে গায়ে ময়লা আবর্জনা। আমি বললাম, তাই যা ঘটেছে আমার সাথে। তারপর 3 দিন আমার জ্বর কমছিল না হুজুরকে দেখানোর পর। আচ্ছা, এটা মানে এই কথোপকথনটা সম্ভবত হুজুরের সাথেই তার, এবং হুজুরকেই তিনি বলছিলেন। এবং আমি ওই জায়গাটা আবারও পড়ছি, ওইটা তাহলে তুমি ছিলা? আমি বললাম, আমি ছিলাম। তোমার অবস্থা দেখে বুঝতে পারিনি, মনে করেছি কেউ মারধর করেছে। যে অবস্থা শার্টের। বললাম, যা ঘটেছে আমার সাথে। তারপর 3 দিন আমার জ্বর কমছিল না। হুজুরকে দেখানোর পর ওনার দেয়া পানি পড়া খেয়ে কিছুদিন পর সুস্থ হলাম। তারপর আমার বোনের সাথে ঘটা একটা কাহিনী, এবং তারপর আমার বোনের সাথে ঘটা কাহিনী, সেটা তো তুমি জানোই তোমার বাবার কাছ থেকে। আচ্ছা না, এটা আসলে উনি বলছেন, এই যে গল্পের মধ্যে গল্প মিশে গেলে যেটা হয়, এই কথাটা আসলে বলছেন যাকে তিনি গল্প বলেছিলেন, অর্থাৎ আমাকে যিনি গল্প পাঠাচ্ছেন এবং যার কাছ থেকে তিনি শুনেছেন, তাদের দুজনের কথোপকথন। এবং তাদের দুজনের কথোপকথনটাই আমি আবারও পড়ে শোনাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর সেটা হচ্ছে, মানে কেমন তালগোল পাকিয়ে গেল জিনিসটা। যাই হোক, আমি আবারও পড়ে শোনাচ্ছি। মানে তিনি বলছেন যে ওটা তো তুমিই ছিলা। তখন সে বলেছে যে হ্যাঁ, এটা আমিই ছিলাম, কিন্তু আমাকে চেনা সম্ভব হয়নি আপনার পক্ষে, যা অবস্থা আমার। তিনি বললেন যে হ্যাঁ, জামা কাপড় দেখে আমি কিছু চিনতে পারিনি বা বুঝতে পারিনি, এটাই আর কি কথা। যাই হোক, উনি এরকম একটা জায়গাতেই ঘটনা শেষ করেছেন এবং তিনি বলছেন যে তিনি আরো একটা ঘটনা শেয়ার করতে চান। এবং সেই ঘটনাটা, তার ঘটনা যখন তিনি বলছেন যে আমি জব করি, তাই লিখতে অনেক সময় লাগে এবং সমস্যা হয়। যাই হোক, আপনি সুযোগ সুবিধা মতো আপনার ঘটনা পাঠিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। তবে আমি সবসময় একটা কথা বলি, যখন আপনি ঘটনা বলবেন তখন এই যে মানে যার কাছ থেকে ঘটনা শুনছেন তার সাথে আপনার কথোপকথনের আগে একটু বলে দিবেন যে এইখানে ঘটনাটা বলে তিনি থামলেন, তারপর আমি শুরু করলাম, তারপর আমি জিজ্ঞেস
করলাম, এইগুলো বললে আমাদের জন্য একটু সুবিধা হয়। এনিওয়েইস, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এখন সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লাগবে এবং আমরা আরও একবার জানিয়ে দিই, আমাদের নতুন যে সমস্ত স্টোরি টেলাররা রয়েছেন তাদের ঘটনা দিয়েই আমার ইচ্ছা আছে আজকে 3টা ইমেইল পড়ে শোনাবো এবং সেই সাথে আমাদের কিছু অডিও ক্লিপ থাকবে, যে সমস্ত অডিও ক্লিপ আপনারা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। তো পুরো সময়টা শুধুমাত্র একটাই কথা বলবো যে এখন আমরা তো একটা নতুন ফরম্যাটে আবার একটু গেছি, যেহেতু আমরা বড় বড় ঘটনায় সবসময় শুনে অভ্যস্ত, আমরা কিছু কিছু ছোটো ঘটনা শুনছি কয়েকদিন ধরে, রাইট? এবং এই ছোটো ছোটো ঘটনাগুলো তাও খুব ছোট না, এক একটা ইমেলের ব্যাপ্তি বড়ও আছে। তো আমরা দেরি না করে ঘটনায় চলে যাবো এবং প্রতিটা মুহূর্ত আমি বিশ্বাস করি যে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার আমি খুব অবাক হচ্ছি যে আমাদের স্টোরি টেলাররা তো চমৎকার ঘটনা পাঠানি, যারা এখনো পর্যন্ত যাদের কথা আমরা খুব কম বলি বা যা মনে করি কম, বা যারা রেগুলার ঘটনা পাঠান না, তারাও যে এত চমৎকার ঘটনা পাঠাতে পারেন এইটা একেবারে আনবিলিভেবল। এবং এই ব্যাপারটা সত্যিকার অর্থেই অনেক অন্যরকম এবং এই ব্যাপারটা সত্যিকার অর্থেই অনেক আনন্দদায়ক। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ঘটনা আপনারা এনজয় করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি আমাদের প্রথম ইমেলটি। সাথেই থাকুন। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। নাম লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। এরপর তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন এবং তারপরেই তিনি চলে গেছেন মূল ঘটনায়। লিখেছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর, আশুলিয়া, সাভার থেকে। অতীতে আপনার ভূত এফএম এবং বর্তমানে Voot.com এই শোয়ের প্রতি আমার আলাদা আলাদা ভালো লাগা কাজ করে বলতে পারেন এবং এই শোয়ের আমি একজন পাগল প্রেমিক। এই ভালোবাসা ভালো লাগা থেকে আমি স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। এছাড়াও আমি কালো জাদুর একজন ভিকটিম হওয়ায় প্যারানরমাল বিষয়বস্তু নিয়ে বেশ আগ্রহ আমার। এর আগে আমি আরো 3টি স্টোরি Voot.com লিখে পাঠিয়েছিলাম। হয়তো কোনো কারণবশত স্টোরিগুলো আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ভাইয়ের নাম মোহাম্মদ আনোয়ার খান। ভাই ঘটনাটি তার নানা বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলেন। সেই ঘটনার সাথে সম্পৃক্ত একটি ভয়ানক ঘটনার ভুক্তভোগী ভাই নিজেই। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আনোয়ার ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন, বলছেন আনোয়ার ভাই। আমি মোহাম্মদ আনোয়ার হাসান খান। আমি এই জিন, ভূত, প্রেত, আত্মা এসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল এসব বিষয়বস্তু মানুষের বানোয়াট নানান কাল্পনিক কাহিনী। কিন্তু আমার এই ধারণা যে অচিরেই পরিবর্তিত হতে চলেছে
তা আমার মোটেই জানা ছিল না। ঘটনাটি আমার সাথে আজকে থেকে প্রায় 25 বছর আগে ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। এই অলসতা দূর করতে আমি ভাবি আমি আমার নানা বাড়ি ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে আমি ঢাকা থেকে আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানার বাড়ি জামালপুর জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলছি না। আমি দুপুর 2টা নাগাদ আমার নানা বাড়ি পৌঁছে যাই। পৌঁছে দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 4টা নাগাদ আমরা 5 বন্ধু কাশেম, রফিক, শহীদ, কবির মিলে একসাথে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় প্যারানরমাল নানান বিষয়বস্তু নিয়ে। শুরুতেই বলেছি আমি এসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল প্যারানরমাল বিষয়বস্তু এসব মানুষের বানোয়াট। যাই হোক, কথার এক পর্যায়ে রফিক ভাই বলে ওঠেন, তোমরা কি বিশ্বাস করো পৃথিবীতে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই? এমনও অনেক বিষয়বস্তু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আমি একটু বিরক্ত হয়ে থাকি। এসব কথা শুনে আমি ওকে বলি, আরে ধুর, এরকম কোনো কিছু হয় নাকি? এসব বিষয় সবই বানোয়াট, মন গড়া নানান কাহিনী। আমার কথা শেষ হতে না হতেই রফিক ভাই বলে, আমাদের এখান থেকে এক গ্রাম পরে দক্ষিণ দিকে গেলে সেখানে একটি বিল আছে। বিলটির নাম ঠিকানা আমি বলছি না। লোকমুখে শোনা গেছে বিলটি নাকি অনেক আধ্যাত্মিক অলৌকিক বিষয়বস্তু নিয়ে ঘেরা। অনেক খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে এই বিলটিতে। লোকমুখে এও শোনা গেছে বিলটির পানি যে একবার স্পর্শ করেছে তারা না হয় মারা গিয়েছে, না হয় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি রফিকের কথা শুনে রীতিমতো অনেক বিরক্ত হয়ে যাই। আমার মনের মধ্যে এক প্রকার জেদ চেপে যায়, আমি দেখবই ওই বিলে কি আছে। আমি পরক্ষণেই ওদের 4 জনকে বলি, চল কালকে ওই বিলে মাছ ধরতে যাব, পরে দেখা যাবে কি হয়, সবকিছু প্রমাণ হবে। প্রথমে রফিক যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর আমাদের জোড়াজোড়িতে রফিক রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা সকলে সিদ্ধান্ত নেই কালকে বিকেলে আমরা সেই বিলটিতে মাছ ধরতে যাব। যেই ভাবনা সেই কাজ। পরদিন আমরা 5 জন বিকেল 4টা নাগাদ সেই বিলটিতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাওয়ার পথে কেন জানি প্রকৃতি আমাদের সাথে বারবার বিরূপ আচরণ করছিল, বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের নিষেধ করছে সেখানে যেতে। কিন্তু কে শুনে কার কথা? অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা বিলটিতে পৌঁছে যাই। বিলটি যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিলটির ত্রিসীমানায় কোনো জনমানবের আনাগোনা নেই। বিলটির আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। আর সূর্যের যে কিরণ বিলটির উপরে এসে পড়েছে মনে হচ্ছিল সেটা সূর্যের কিরণ নয়, আকাশ থেকে কোনো কালো ছায়া নিচে নেমে এসে পুরো বিলকে আচ্ছন্ন করে রেখেছে। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমরাও এর বিপরীত ছিলাম না। আমাদের 5 জনের মনেও এই দৃশ্য ভয় ধরিয়ে দিয়েছিল। রফিক বলতে থাকে, চল এখান থেকে আমরা চলে যাই, এখানে আর বেশি দেরি করা যাবে না, এখন দেরি করলে মৃত্যু অনিবার্য। কিন্তু কে শুনে কার কথা? আমি তো নাছোড়বান্দা। আমি রফিককে বলি, এত দূর যেহেতু এসেই পড়েছি, আজকে আমি দেখেই ছাড়বো কি আছে এখানে। এই বলে আমি মাছ ধরার প্রস্তুতি নিয়ে বিলের পাড়ে নেমে পড়ি। ঠিক তখনই আমার চোখ যায় বিলের পাশে রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। দূর থেকে কেউ একজন 2 হাত নাড়িয়ে আমাকে নিষেধ করছে আর চিৎকার করতে করতে বলছে আমি যেন বিলের পানি স্পর্শ না করি। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার 2 পা তখন বিলের পানির নিচে। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাদের সামনে এসে পড়ে। লোকটিকে দেখা মাত্রই আমরা সবাই অবাক হয়ে যাই। তিনি আর কেউ নন, আমাদের মসজিদের ইমাম সাহেব। আর তিনি এখানে কিভাবে আসবেন বা তিনি কিভাবে জানলেন আমরা এখানে এসেছি? আমাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আমি প্রশ্ন করতে যাব এমন সময় হুজুর অতি রাগান্বিত স্বরে বলে ওঠেন, তোমার এত বড় দুঃসাহস! কিভাবে হলো এই সাহস? তুমি এই বিলের পানি স্পর্শ করেছ? আল্লাহ মাফ করুক, জানি না তোমার শেষ পরিণতি কি হবে। হুজুরের মুখে সব কথা শুনে আমি বিলের পাড় থেকে রাস্তার উপরে উঠে এসে দাঁড়ানো মাত্রই হুজুর কি যেন পড়ে আমার সারা শরীরে ফুঁ দিয়ে দেন আর বলতে থাকেন, আল্লাহ তোমার হেফাজত করুক, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পরিত্যাগ করতে হবে। এই বলে হুজুর আমাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমি হুজুরকে অনেক প্রশ্ন করি, কিন্তু হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। শুধু এটুকু বলেছিলেন, তুমি ইশার নামাজের পর আমার সাথে মসজিদে দেখা করো, আমি তখন তোমার সব প্রশ্নের উত্তর দেব।
হুজুরের কথা মতো আমি ইশার নামাজের পর হুজুরের সাথে দেখা করতে যাই। মসজিদে গিয়ে দেখি হুজুর আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে হুজুর মসজিদের মেঝেতে আমাকে বসতে বললেন। এরপর হুজুর আমাকে যা বললেন সে সমস্ত কথা শুনে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে উঠেছিল। আনোয়ার বাবা, কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তেমনি সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া ভালো না। তুমি খুব খারাপ কিছুকে আজ আহ্বান করে জানিয়ে এসেছো তোমাকে ওরা এত সহজে ছেড়ে দেবে না। আজ আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমি সেখানে না গেলে আজ হয়তো তোমরা 5 জন বেঁচে ফিরতে পারতা না। জানতে চাও সেই বিলের ঘটনা, কি হয়েছিল সেখানে? আমি হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলতে শুরু করেন। আজ যে বিলটিতে তোমরা গিয়েছিলে আজ থেকে 50 বছর আগে, সালটি ছিল 1972। সেখানে কোনো বিল ছিল না, সেখানে একটি গ্রাম ছিল। মোহাম্মদ আনিসউদ্দিন এবং তার স্ত্রী সেই গ্রামের বাসিন্দা ছিলেন। আনিসউদ্দিনের স্ত্রী একজন পরহেজগার ভদ্র মহিলা ছিলেন। তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বান্না করতে যান। রান্নাঘরে প্রবেশ করা মাত্রই তিনি খুব অবাক হয়ে যান। তিনি সেখানে দেখেন তার চুলার ভেতর থেকে পানি উপচে পড়ছে। পানির সাথে সাথে চুলার ভেতর থেকে বড় বড় মাছ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। পরক্ষণেই তিনি শুনতে পান অদৃশ্য কেউ 7টি মিশ্রিত গলায় বলছে, তুই যত পারিস এখান থেকে মাছ নিতে পারবি, কিন্তু এই কথা তুই কোনোদিন কাউকে বলতে পারবি না। তুই যদি এই কথা কাউকে বলিস, সেদিনই হবে তোদের গ্রামের শেষ রাত। এসব কথা শুনে তিনি লোভে পড়ে যান। তিনি মনে মনে ভাবেন, আমাদের অভাবের সংসার, এখান থেকে কিছু মাছ আমি বিক্রি করব, কিছু মাছ আমরা খাবো। এভাবে করে আমাদের সংসারটাও চলবে, আমাদের খাদ্য চাহিদাও পূর্ণ হবে। সত্যি তো আর বেশি দিন লুকিয়ে রাখা যায় না। তার স্বামী একদিন লক্ষ্য করেন তার স্ত্রী প্রতিদিনই মাছ রান্না করে। এত মাছ সে পায় কোথায়? তার কাছে এই বিষয়টি বেশ অদ্ভুত লাগে। এরপর তিনি তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সব সময় কথাটি এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কতদিন চলে? তার স্বামী তাকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর তিনি এসব সহ্য করতে না পেরে তার স্বামীকে একে একে সবকিছু বলে দেন। তার স্বামী এসব শুনে বেশ ভয় পেয়ে যান। তিনি ওই রাতেই আমার আব্বার কাছে আসেন। তখন আমার আব্বা ছিলেন এই মসজিদের ইমাম। আমার আব্বার কাছে এসে তিনি আমার আব্বাকে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন। সব ঘটনা শুনে আমার আব্বা তার কাছে কিছু সময় চেয়ে নিয়ে বলেন যে, আমি কালকে সকালে আপনাদের বাসায় যাব। সেদিনের মতো লোকটি সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই আব্বা তার পালিত জিনদের মাধ্যমে জানতে পারেন সেই গ্রামে 7টি খবিশ জিনের আবির্ভাব হয়েছে। তারা সেই গ্রামে বাসস্থান বানাতে চায় এবং তারা সেই গ্রামের সকল মানুষকে মেরে ফেলবে। এর ফলে তারা সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এর জন্য তাদের একটি পবিত্র শরীরের প্রয়োজন। সে কারণেই তারা ওই মহিলাকে মাছের লোভ দেখিয়েছে। এখন মহিলাটির শরীর তাদের অধীনে। তারা আজকের দিনের অপেক্ষায় ছিল। এ কারণে এতদিন তারা ওই মহিলার শরীরে সুপ্ত অবস্থায় ছিল, যাতে তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ না ঘটে। কিন্তু আজকে সেই কৌশী অমাবস্যার রাত, তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর সঠিক সময়। আজ তারা সেই গ্রামের সব মানুষের বলিদানের মাধ্যমে সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এখন আর গ্রামকে রক্ষা করার কোনো উপায় নেই। এতক্ষণে সবকিছু শেষ। এসব কথা শুনে বাবা রাতে গ্রামবাসীর সকলের কাছে এই সকল বিষয় জানান। ওই রাতেই তারা সকলে মিলে ওই গ্রামে যায় এবং সেখানে গিয়ে যা দেখে, সেই দৃশ্য দেখার জন্য তারা মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা দেখে সেই গ্রামের কোনো ছিটে ফোঁটা নেই। সেখানে বিশাল বড় এক বিল তৈরি হয়েছে। ওই দিনের পর থেকে সেই বিলের আশেপাশে কোনো মানুষ যেত না। আর যারাই সেই বিলের পানি একবার স্পর্শ করত, তারা হয় পাগল হয়ে গিয়েছে, না হয়তো মারা গিয়েছে। এই পর্যন্ত সেই বিলে 8 জনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। এরপর হুজুর আমাকে একটি তাবিজ দেন এবং আমাকে বলেন এই তাবিজ যেন আমি সবসময় আমার কাছেই রাখি। এরপর আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ থেকে বাসায় চলে আসি। লিসেনার, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? হ্যাঁ, ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটির সমাপ্তি এখানে ঘটেনি। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। তবে শুনতে থাকুন ধৈর্য ধরে। হুজুরের মুখে কথাগুলো শুনে আমার শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম।
বিশ্বাস করেন, সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ভয় কি জিনিস। সেদিন রাতে মসজিদ থেকে আসার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। কেউ আমার পেছন পেছন আসছে, কিন্তু আমি পেছনে তাকালেই কাউকে দেখতে পাই না। এরপর আমি বাড়ি চলে আসি। সেদিন আমি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলি না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিপত্তিটা ঘটে রাতেই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অদৃশ্য কেউ আমাকে বলছে, কিরে, আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছিলি তুই, তবে দেখ এখন কি করি। এসব কথা শুনতে শুনতে ভয়ানক দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যা দেখি, সেই দৃশ্য কোনো মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমি দেখি আমি সেই বিলের পাশে রাস্তায় শুয়ে আছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আজ কি হতে চলেছে। পরক্ষণেই আমার পেছন থেকে ভয়ানক কিছু শব্দ শুনতে পাই। আমি পেছনে তাকানো মাত্র আমি দেখি ভয়ানক 7টি বিশাল দেহী কুকুর, যাদের চোখগুলো সাদা ফ্যাকাশে বর্ণের, তারা আমার দিকে এগিয়ে আসছে। এসব দেখা মাত্র আমি দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করি। সেই প্রাণীগুলো আমাকে তাড়া করতে শুরু করে। আমি এভাবে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে মসজিদে আবিষ্কার করি। মসজিদে গিয়ে আমি দেখি আমার নানা, মামা এবং আমার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। নানা আমার জ্ঞান ফিরে এসেছে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, কেন নানা ভাই তুমি সেখানে গিয়েছিলে? কেন কেন তুমি নিজের ক্ষতি ডেকে আনলে? আমরা 3 দিন আগে সেই বিলে অজ্ঞান অবস্থায় পেয়েছি তোমাকে। 3 দিন যাবৎ হুজুর তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোমার জ্ঞান ফিরছিল না। অনেক চেষ্টার পর আজ তোমার জ্ঞান ফিরেছে। এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হুজুরকে বলি। এরপর হুজুর বলেন, তোমার জীবনে ঝুঁকি রয়েছে। ওরা তোমার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। আমি জানতাম তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, সেজন্যই আমি তোমাকে সেদিন তাবিজ দিয়েছিলাম। সে তাবিজের জন্যই তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। তাই সে রাতেই ওরা তোমাকে মেরে ফেলতো। আজ মাগরিবের নামাজের পর আল্লাহ যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি তোমার সমস্যার সমাধান চেষ্টা করব। এই বলে হুজুর আমার নানাকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলেন, যেমন 7টি কাঁচের গ্লাস, 7টি কালো কাপড়ের টুকরা এবং একটি কালো ছাগল। এরপর হুজুর তার কথা মতো মাগরিবের নামাজের পর আমাদের বাসায় আসেন। হুজুরের কথা মতো নানা সব জিনিস প্রস্তুত রেখেছিলেন। এরপর হুজুর নানাকে 7টি গ্লাসে পানি নিয়ে আসতে বলেন এবং ছাগলটিকে উঠোনের মাঝ বরাবর বেঁধে আসতে বলেন। হুজুর আরো বলেন, আমি যখন বলবো আপনাকে আপনি কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালো করে বন্ধ করে আটকে দেবেন। এরপর হুজুর আমাকে নিয়ে আসেন, বসেন। হুজুর কিছু একটা পরে আমার গ্লাসে ফু দেন। সাথে সাথে আমার বাসার চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সাথে সাথে শুরু হয় ভূমিকম্প। হুজুর এসবে কর্ণপাতই করেন না। আমাকেও তিনি নিষেধ করে দেন আমি যেন শয়তানের কোনো ফাঁদে পা না দেই। যত যা কিছু হয়ে যাক, আমি যেন আসন ছেড়ে না উঠি। এরপর হুজুর একে একে 6টি গ্লাসে ফু দেন। যখন তিনি 7ম গ্লাসে ফু দিতে যাবেন, এমন সময় ভয়াবহ দুর্গন্ধে আমার দম বন্ধ হবার উপক্রম হয়। পরক্ষণে লক্ষ্য করি ঘরের এক কোণায় 7টি কালো অবয়ব দাঁড়িয়ে। তারা কর্কশ গলায় বলছে, পারবি না, পারবি না। যে আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছে, তাকে গ্রহণ করতে হয়েছে মৃত্যু। এসব কথা শুনে আমি নিস্তেজ হতে থাকি। সাথে সাথে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, তোমাকে না বলেছি শয়তানের ধোঁকায় পড়বে না? মনে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, কিন্তু আল্লাহর রহমত যদি থাকে, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর বিভিন্ন আয়াত পড়ে 7ম গ্লাসে ফু দেন এবং আমার নানাকে বলেন কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালোভাবে আটকে দিতে। পরক্ষণেই আমি লক্ষ্য করি গ্লাসের পানি কালো বর্ণ ধারণ করেছে। এরপর শুরু হয় হুজুরের সাথে শয়তানের যুদ্ধ। হুজুর কর্কশ গলায় বললেন, তোরা যা চাস তা আমি কোনোদিন দিব না। এই বলে হুজুর পুরো বাকরুদ্ধ হয়ে যান। শুধু অপলক দৃষ্টিতে গ্লাসগুলোর দিকে তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল তিনি চোখে চোখে কথা বলছেন, আর কিছুক্ষণ পর পর হুজুর গ্লাসগুলোতে ফু দিচ্ছিলেন। সাথে সাথে সেখান থেকে ভয়ানক আত্মচিৎকার ভেসে আসছিল। এভাবে 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ সেই 7টি গ্লাস ভেঙে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে যায়। পরক্ষণে আমি খেয়াল করি হুজুর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুরের জ্ঞান ফিরলে তিনি বলেন, তোমার সমস্যার সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি ওই শয়তানদের বিভ্রান্ত করে দিয়েছি, যার ফলে তোমাকে ভেবে তারা উঠোনে বেঁধে রাখা ছাগল নিয়ে গেছে। আমি যে বিলের আশেপাশে কোনোদিন যাই নাই, সেখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এরপর থেকে আমি আজ পর্যন্ত আমার নানা বাড়ি যাইনি। এই বলে আনোয়ার ভাই তার ঘটনা শেষ করলেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস
বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের ওপর। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ, ঘটনাটি ভালো লাগলে লিসনারদের পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। লাজিম ইয়াসার জিয়াদ, ঠিকানা নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা হলো russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনা অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। কেমন লাগলো প্রথম ঘটনা? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব এবং আমাদের নতুন স্টোরি টেলার যারা আছেন তারাও যে আপনাদের আনন্দ দিতে পারছেন, এটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মনে হয় এবং সেটা আমার কাছে অনেক বড় একটা ভালো লাগার অনুভূতি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ঘটনায় যাব। খুব ছোট্ট একটা ঘটনায় যাব। আশা করছি যে এই ইমেলটাও আপনাদের ভালো লাগবে। আচ্ছা, ছোট্ট ইমেলের আগে একটা বড় ইমেলে যাই, তারপরে হয় ছোট ইমেলে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব বড় না, যেরকম রেগুলার আমরা বড় ইমেল পড়ে শোনাই সেরকম না, বাট কাছাকাছি। আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি ঘটনা। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সামিয়া, আমার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়া পৌরসভা এলাকায়। আমি বর্তমানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত আছি। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটে যাওয়া। মূলত এটি একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আমার নানার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার গড়মাটি নামক গ্রামে। ঘটনাটি আমার নানির মুখে শোনা, বলছি তার মতো করে। ঘটনাটি 1984 সালের। তখন তোমার মায়ের বয়স ছিল 2 মাস। তোমার নানা তখন পুকুর ভাড়া করে নিয়ে মাছের ব্যবসা করত। সে নিজেই জাল টেনে পুকুর থেকে মাছ ধরত ও বাজারে বিক্রি করত। রোজ ফজরের আজানের আগেই উনি বাড়ি থেকে বের হয়ে যেতেন মাছ ধরার উদ্দেশ্যে। এমনই একদিন, দিনটা ছিল বৃহস্পতিবার। আমাদের গ্রামের হাট ছিল সেদিন। যেহেতু হাটের দিন, তাই তাড়াতাড়ি মাছ বাজারে নিতে হবে। তোমার নানা সেদিন আনুমানিক রাত 4টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে খানিকটা দূরেই ছিল পুকুরটি, আর
তার সেখানে পৌঁছাতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। ওই দিন একাই গিয়েছিলেন মাছ ধরতে। তখনও চারপাশে অনেকটা অন্ধকার ছিল, তাই তিনি হ্যারিকেনের আলো জ্বালিয়ে মাছ ধরার জালগুলো গুছিয়ে নিলেন। তারপর তিনি জালটি পানিতে ফেললেন। গ্রামে তখন খুব একটা বিদ্যুৎ ছিল না, তাই চারপাশটা মোটামুটি অন্ধকারই ছিল। মাত্র মিনিট দুয়েকের মধ্যে জালে তিনি অসম্ভব ভারী কোনো একটা কিছু অনুভব করলেন। হয়তোবা অনেক বেশি মাছ উঠেছে, তাই এত ভারী। আজ বেশ ব্যবসা হবে বলে তিনি জালটি টেনে উপরে তুলতে গিয়ে দেখলেন সেখানে অনেক মাছ লাফালাফি করছে। উনি খুশি হয়ে জাল টেনে উপরে তুলতেই দেখলেন জালে একটি মাছও নেই। হঠাৎ তার হ্যারিকেনটা নিভে গেল। কোনো বাতাস নেই, আবহাওয়া ঠিক আছে, তবে হ্যারিকেন নিভল কেন? তিনি বেশ অবাক হলেন এবং ভয় পেলেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এতগুলো মাছ কোথায় যাবে? কিছুক্ষণ তিনি ওইখানেই বসে রইলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার শরীরে অনেক ব্যথা। ততক্ষণে ফজরের আজান হয়ে গেছে। সেদিন তিনি আর মাছ ধরলেন না, তিনি বাড়ি ফিরে এলেন। উনি যখন বাড়ি ফিরে এলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো, কি হলো, ফিরে এলেন কেন? তখন তিনি আমাকে কি ঘটেছে সেটা বললেন। আমি তাকে মনের ভুল বলে বিষয়টা গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেলাম। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাবার দিচ্ছি। উনি আমার কথা মতো হাত মুখ ধুয়ে এসে খেতে বসলেন। খাওয়া শুরু করে একবার ভাত মুখে দিতেই তিনি বললেন, গলায় অসম্ভব ব্যথা হচ্ছে, যেন মাছের কাঁটা বিঁধেছে। আমি বললাম, কিন্তু আজ তো মাছ রান্না হয়নি, আর আপনি তো ডাল আর করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছেন, কাঁটা কি করে আসবে? সে আমার কথা জবাব দিতে পারলেন না। মুহূর্তের মধ্যে সুস্থ স্বাভাবিক মানুষটি অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন আর বললেন, গলাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি ভয়ে তখনই আমার শাশুড়িকে ডেকে আনলাম। সে এসে দেখে কান্নাকাটি শুরু করে দিলেন। আমি তোমার নানার মাথার কাছে গিয়ে বসলাম। তখনও তিনি ছটফট করছেন, এখন আর কথা বলতে পারছেন না, গোঙাচ্ছেন শুধু। হঠাৎ খেয়াল করলাম তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে পাশের ঘর থেকে আমার ছোট দেবরকে ডেকে নিয়ে আসলাম। সে অবস্থা খারাপ দেখে ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে তোমার নানাকে দেখলেন এবং গলায় কি হয়েছে দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি যা দেখলেন তা দেখে আমরা সবাই অবাক, বিশ্বাস করতে পারছিলাম না কেউ। আমরা দেখলাম তার গলায় একটা বড় আকারের মাছ ধরার বড়শি আটকে আছে, যাকে আমাদের গ্রামের ভাষায় আমরা বড়শি কালা বলি। ডাক্তার অবাক হয়ে বললেন, এটা কি করে সম্ভব? ঠিক তখনই তোমার নানা বমি করলেন এবং সাথে সাথে ওই বড়শিটি তার গলা থেকে বেরিয়ে এলো এবং সাথে রক্তও বেরিয়ে এলো। আশ্চর্যজনক বিষয় হলো, গলায় বড়শি আটকে যাওয়াটা মোটেই স্বাভাবিক নয়, কারণ গলার ভেতরে বড়শি যাওয়া সম্ভব নয়। ডাক্তার চলে গেল। দিন ফুরিয়ে সন্ধ্যা নামলো। এবার ঘটল আরো কষ্টদায়ক একটি ঘটনা। তোমার নানা বিছানায় শুয়েছিল, তখনও ব্যথায় কাতরাচ্ছে সে। আমি গিয়ে তার পাশে বসার পর যা দেখলাম, তা দেখার পর আমার এখনো গলা শুকিয়ে যায়। আমি দেখলাম তার সমস্ত শরীর একদম মাছের আঁশে ভরে গেছে। মাছের শরীর যেমনটা আঁশযুক্ত হয় ঠিক সেই রকম। তার শরীর থেকে বিশ্রী তীব্র মাছের আঁশটে গন্ধ আসছে। তোমার নানা কোনো কথা বলতে পারছে না, শুধু একটা অসহায় চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, কেঁদে উঠলাম জোরে। আমার কান্নার শব্দে বাড়ির সবাই চলে এলো। তোমার নানার এই অবস্থা দেখে সবার চোখ যেন কপালে উঠল। সকাল থেকে সন্ধ্যার মধ্যে একটা সুস্থ মানুষ যেন একটা জীবিত লাশে পরিণত হলো। বাড়ি জুড়ে কান্নার রোল পড়ে গেল। তোমার আম্মু ছোট ছিল, তাই ওকে কোলে নিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কান্না করলাম শুধু। সেই রাত কোনো রকম না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমার শাশুড়ি তার পরিচিত কবিরাজকে ডাকলো। কবিরাজটি তোমার নানাকে দেখে বলল, তোমার নানাকে কালো জাদু করা হয়েছে। আমরা জানতে চাইলাম কে করেছে। উনি বলল, সবটা জানতে হলে একটু সময় লাগবে, কিছু জিনিস আনতে বলবো, সেগুলো নিয়ে আসুন, তারপর বাকিটা বলা যাবে। জিনিসগুলো হলো মোমবাতি, আগরবাতি, জাফরান কালিয়ার এক টুকরো কাফনের কাপড়। তার কথা মতো জিনিসগুলো নিয়ে আসা হলো। সন্ধ্যার পর কবিরাজ কাজ শুরু করলেন। সন্ধ্যা হলে কবিরাজ এসে আমাকে বলল, আপনি আর আপনার শাশুড়ি আসুন, বাকিরা বাইরে থাকবে। তোমার নানার ঘরে গেলাম আমরা। ঘরে হালকা মোমবাতির আলো, আবছা আলোয় তোমার নানার জীবন্ত লাশটি যেন পড়ে আছে বিছানায়। কান্না করে দিলাম দেখেই। কবিরাজ জাফরান কালি দিয়ে কাফনের ওপর কতগুলো চিহ্ন আঁকলেন। আগরবাতি জ্বালিয়ে তোমার নানার পাশে বসে কাফনের কাপড়টি তার ডান হাতের তালুতে রেখে কিছু একটা পড়লেন। তখনই ঘরের ভেতরে একটা গরম বাতাস বয়ে গেল। কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল ঘরটি। নীরবতা ভেঙে আমি কবিরাজকে বললাম, কিছু জানতে পারলেন? কবিরাজ কিছুটা গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তবে এর সমাধান আমার জানা নেই। আপনার স্বামীকে কালো জাদু করা হয়েছে, তাকে মেছো বান মারা হয়েছে। একটি মাছকে ব্যবহার করে এটি করা হয়েছে। এখন মাছটার অবস্থা খারাপ হলে আপনার স্বামীর অবস্থাও খারাপ হবে, আর কাজটা করেছে আপনারই কোনো এক নিকট আত্মীয়। এর বেশি কিছু আমি বলতে পারবো না। আমি এই বান কাটানোর উপায় জানি না।
উনি আর কিছু না বলে চলে গেলেন। আমাদের পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর থেকেই শুরু হলো বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো। তোমার নানার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করলো। কিছু খেতে পারে না, কথা তো বলতেই পারে না, শরীরটা মাছের শরীরের মতো আশযুক্ত, বমি করত, তবে সাধারণ নয়, একেবারে রক্ত বমি, খেতে পারত না, তাই শরীরে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল, আর নাকে নলের মাধ্যমে তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছিল। চোখের সামনে নিজের স্বামীর এই করুণ পরিণতি আমি আর মেনে নিতে পারছিলাম না। দিনের পর দিন কাটছিল, একের পর এক ডাক্তার কবিরাজ, কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। আমার কোলে তখন তোমার আম্মু, তাকেও সামলাতে হতো। আমি যেন আস্তে আস্তে পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। আমি এবং আমার শাশুড়ি সবসময় কান্না করতাম, তোমার নানার পাশে বসে আল্লাহকে ডাকতাম, বলতাম, হে আল্লাহ, আমাদের এই অবুঝ শিশুটিকে তার বাবাকে বাবা ডাকার অধিকার থেকে তুমি বঞ্চিত করো না। তোমার নানা কিছু বুঝতে পারতো কিনা জানি না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো, মাঝে মাঝে গোঙানির আওয়াজ করত। বুঝতাম কতটা অসহ্য যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এভাবেই যাচ্ছিল দিন। আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। কত জায়গায় কত ডাক্তার কবিরাজ যে দেখিয়েছি হিসেব নেই, কিন্তু কোনো লাভ হয়নি। সব কবিরাজি বলেছে এটি আমরা পারবো না। ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে আমরা প্রচন্ড কষ্টে বলি, এবার আল্লাহ যা করবেন তাই। কেটে যায় 2 মাস। এভাবেই এক পড়ন্ত বিকেলে বারান্দায় বসে তোমার মাকে খাওয়াচ্ছিলাম। এমন সময় তোমার নানার এক মামা এসে উপস্থিত হন। তার নাম ছিল রহমান। তার কাছে অনেকগুলো জিন ছিল, তাই তাকে সবাই চিনত জিন রহমান নামে। উনি বললেন, শুনলাম আমাদের করিম চাচা নাকি অসুস্থ। এখানে করিম নামটা নানার ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। বৌমা, আমায় একটু তাকে দেখতে দাও। ইতোমধ্যে আমার শাশুড়ি সেখানে উপস্থিত হয় আর চোখের পানি মুছতে মুছতে বলে, কি আর দেখবি রে ভাই, আমার ছেলেটা আর বাঁচবে না। রহমান মামা বলেন, বাবু আপনি থামেন তো, চিন্তা করবেন, আমি দেখছি কি করা যায়। আর আপনারা কি বলেন তো, আমাকে আগে জানাননি কেন? আমার শাশুড়ি বলল, ভাই তুই এ সমস্ত কাজ করতে পারিস এটা তো জানা ছিল না, দয়া করে দেখ কিছু করতে পারিস কিনা, শেষবার চেষ্টা কর। রহমান মামা বললেন, বাবু চিন্তা করেন না, আমাকে করিমের কাছে নিয়ে চলেন। রহমান মামাকে নিয়ে গেলাম তোমার নানার ঘরে। উনি তোমার নানাকে দেখে বললেন, কে করেছে কেন করেছে সেটা পরের বিষয়, আগে একে সুস্থ করতে হবে। বৌমা শোনো, বাজারে গিয়ে যত রকমের ফল দেখবে তার প্রত্যেকটির ফল 7টি করে নেবে, আর কেনার সময় দামাদামি করা যাবে না, ভাঙতি টাকা নেওয়া যাবে না। এই ফলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আজ সন্ধ্যা 7টার দিকে একটি ঘরে 5 মিনিটের জন্য রেখে ঘরটা অন্ধকার করে দেবে। আর হ্যাঁ, ঘরটা যেন অবশ্যই পবিত্র হয়, সে না হলে সমস্যা হবে। আল্লাহ ভরসা। করিম সুস্থ হতে শুরু করলে 7 দিন পর ওকে একটা তাবিজ দেব, সেটা খোলা যাবে না, সবসময় পড়তে হবে। আমি তার কথা অনুযায়ী সবকিছু করলাম। আমরা সন্ধ্যার সময় ফলগুলো রহমান মামার কথা মতো ঘরের মধ্যে রেখে বাইরে ছিলাম। কিছুক্ষণ পরেই অনুভব করলাম একটা মিষ্টি সুবাস, এ যেন জান্নাতি সুবাস। ওরকম সুবাস আমি আগে কখনো পাইনি। তারপর হালকা একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হলো এবং তা যেন ওই ঘরটির ভেতরে প্রবেশ করলো। তার ঠিক 5 মিনিট পরে ঘরে প্রবেশ করলাম। আলো জেলে ফলগুলো থেকে রস করে নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ফলের রস তোমার নানার মুখে দিলাম। বারবার ফেলে দিচ্ছিল। অনেক কষ্টে 2-1 ফোঁটা রস খাওয়াতে পারলাম এবং মোটামুটি ঘন্টাখানেক পর খেয়াল করলাম তোমার নানা কথা বলতে পারছে। আমরা সবাই অনেক খুশি হলাম। তোমার নানা বলল, আমাকে একটু পানি দাও। আমি পানি দিতেই বেশ অনেকটা পানি খেয়ে নিল। যেই মানুষটা 2 মাস কোনো কথাই বলতে পারেনি, তার এই তাৎক্ষণিক উন্নতি দেখে আমরা অনেক খুশি। সেদিনের পর তোমার নানা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলেন। পরদিন থেকে ভাত সহ নানা রকমের খাবার খেতে পারতেন। 7 দিন পর রহমান মামার কাছে গেলে উনি বললেন, কিছু কথা বলি, মন দিয়ে শোনো। প্রথম দিন করিমের গলায় যে বড়শিটা আটকে ছিল, ওটার কারণ কি জানো? আমি না বলতেই উনি মুচকি হেসে বললেন, যেই মাছের মাধ্যমে এটা করা হয়েছে সেই মাছের গলায় সেদিন কারো একজনের ফেলা বড়শি আটকে গিয়েছিল এবং এই বড়শিটাই সেটা। কাজটা কে করেছে সেটা আমি জানতে পারলেও তোমাকে জানানো যাবে না। করিম সুস্থ হয়েছে, এটাই অনেক। মাছটা নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার জিনেরা সেটাকে উদ্ধার করে এনেছে। আমি মাছটাকে পেয়েছি বলেই বানটাকে কাটাতে সক্ষম হয়েছি, না হলে সম্ভব হতো না। তারপর তিনি আমাদের হাতে একটা তাবিজ দিয়ে বলল, এটা পরিয়ে নিও, সারা জীবন এই তাবিজ যেন ব্যবহার করে। আর হ্যাঁ, এই তাবিজ খুলে ফেললে আবারও করিমের ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি রহমান মামার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেলাম। আমার পুরো পরিবার রহমান মামার ওপর অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আল্লাহ তাকে মাধ্যম করে তোমার নানার উপকার করতে পাঠিয়েছিলেন। সেদিন তিনি না আসলে হয়তো তোমার নানাকে হারিয়ে ফেলতাম। সৃষ্টিকর্তার ওপরে অশেষ শুকরিয়া, তোমার নানা সেই তাবিজটা
এখনো ব্যবহার করে। 36 বছর হয়েছে, এখনো ওই তাবিজটা তোমার নানার কাছে আছে। এই বলে রানী তার ঘটনা শেষ করেন। আমার কাছে আরও ঘটনা আছে, যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি পাঠাবো। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com। আপনার ঘটনা পাঠাতে কোনো দ্বিধাবোধ করবেন না, আমরা থাকবো আপনার ঘটনার অপেক্ষায়। সবাই জানাবেন আজকের শো কেমন লেগেছে, এবং একই সাথে আপনারা এটাও জানাবেন যে অডিও ক্লিপগুলো কেমন ছিল, এবং আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি আমি পড়ে শোনালাম সেটা কেমন ছিল জানাবেন। আর www.facebook.com/russell.সাথে গিয়ে যে কোনো প্রশ্ন আপনারা জিজ্ঞেস করে ফেলতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করিলাম না কেমন আছেন। ঘটনায় যাওয়ার আগে আমি বাসার বর্ণনাটা দিয়ে নেই, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ঘটনাটি, আমার বাসা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকুড়া গ্রামে। তো আমার নাম মোহাম্মদ হানিফ, আমার নাম। আর আমার ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার নানা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করেছি। তো আমার বাসার বর্ণনা আছে হাইওয়ে থেকে আমাদের বাসা সময় লাগে 10 মিনিট সময়। হাইওয়ে পাশে আমাদের বাসা। তো আমার নানা একদিন আমাদের বাসায় আসে। তো আমার নানা কিছুদিন আগে সেপ্টেম্বর মাসের 1 তারিখেই হবে এরকম। তো আমার নানা যখন আমাদের বাসায় আসে, তো ভাই আমার নানা আপন নানা না হলেও আমার আপন নানার মতোই, আমার চাচাতো ভাইয়ের নানা, আমারও নানা লাগে। তো ঘটনায় চলে যাই। আমার নানা যে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ঘটনাটি আজ থেকে ভাই 40 থেকে 50 বছর আগে। তখন আমার নানা সবে মাত্র আমার নানিকে বিয়ে করেছেন। বিয়ের কিছু মাস কেটে যাওয়ার পর কোনো সমস্যা হয় নাই। এরপর একদিন আমার নানার এই গ্রাম থেকে ধান কাটার জন্য আমার নানাকে বলার জন্য আসে যে ধান কেটে দিতে হবে, মানে গৃহস্থের বাসায় থেকে কাজ করতে হবে। তো আমার নানা যেভাবে সেই কাজ, তো তাকে কথা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে
আমি যাবো, সমস্যা নাই, কথা দিয়েছে যে যাবো, সমস্যা নাই ধান কাটার জন্য। তো তো ধান কাটার সিজনে আমার নানা যখন তাকে কথা দিয়েছে, তো সেখানে আমার নানার বন্ধু, তারপরে আমার নানার বন্ধু যারা ছিলেন তাদেরও বলেছে যে ধান কাটার জন্য। তো আমার নানার বন্ধু বলছে ঠিক আছে তাহলে যাব। আমার নানার বন্ধুরা ছিলেন 2 জন গেছিলেন, আর আমার নানা গেছিলেন 3 জন। এরপর গৃহস্থের বাসায় যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। তো নানাকে বুঝিয়ে দিয়ে গেলেন গৃহস্থের বাসায় গিয়ে একদিন কাজ করার পর এরপর হচ্ছে ঘটনাটি ঘটে। তো ভাই গৃহস্থের বাসায় যে ক্ষেত যে থাকে, ক্ষেতের পাশে একটি ছাউনির মতো আর কি ঘরের মতো করে রাখা হয়, যাতে কাজটা শেষ করে খাওয়া দাওয়া এখানে করা যায়, এরকম একটু রেস্ট নেওয়ার মতো আর কি একটা ছাউনি বানানো হয়ে থাকে। তো গ্রামে যারা থাকে তারা মোটামুটি চিনবে, যারা থাকে যারা বলতে পারবে, ওরকম ভাবে থাকে। তো আজ থেকে 40 থেকে 50 বছর আগে তো জানেনি ভাই তখন কিরকম একটাই। তো সবাই খেতে বসছিলেন, কাজটা শেষ করে খেতে বসছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে তখন কাজটা সম্পূর্ণ শেষ করার পর আমার নানা এখানে কাজ শেষ করার পরে আমার নানা আবার একটু কি করলেন, সন্ধ্যার পরে আর কি ওখানে ছিলেন সবাই মিলে। তো সন্ধ্যার পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য দেখার জন্য গেলেন। ওই যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওই জায়গায় গেলেন। তো আমার নানার একাই গেলেন। তখন আমার নানার বন্ধু বললো যে কই যাস, বললো আসি একটু, এই বলে যেখানে ধান কেটে রাখা হয়েছিল ওইদিকে দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার দেখলেন যে আমার নানা একটু ঝড়ের মতো একটু রাত, তখন সন্ধ্যা নেমে গেছে, ঝড়ের মতো এদিকে আমার নানা খেয়াল করলেন যে একটি কালো অবয়ব ওইখানে আর কি নানাদেরকে ইশারার মাধ্যমে ডাকছে। তখন ভাবলেন যে কে হতে পারে, ওখানে হয়তো ছোট ওইখানকার কেউ পোলাপানি হবে, ছোট পোলাপান আছে, এরকম ভাবে হবে কেউ দুষ্টুমি করতেছে মনে হয়। তো কয়েকবার ডাকার পর বললো যে কে। তো ওইখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। ভাবলেন হতে পারে কেউ ওখানকার কেউ হবে। এরপর ছোট যখন পোলাপান ওখানে থাকছিল, ভাবলেন যে ওখানে কেউ হবে, এইভাবে ডাক জিজ্ঞাসা কি ওখানে ওখান থেকে কোনো সাউন্ড আসতেছে না। তো ভাই যখনই ভাবলো যে না এটা কোনো মনে হয় ছোট্ট প্লাবন হলে তো কিছু ওইখান থেকে মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, চলে যাবে, ওখান থেকে করছে না। এরপর রাসেল ভাই যখন ফিরে আসবে মানে ইয়ের দিকে, মানে যখন ওই যে আমার নানা বন্ধু যেখানে মানে ছিলেন, নানার বন্ধুদের পাশে আসবে, তখন পিছনের দিকে একবার তাকানোর জন্য বললো যে ভাবলো যে তাকাবে কিনা, আছে নাকি এখনো। তখন পিছনের দিকে একটু তাকাইছে, এরপর দেখে কোনো কিছুই নেই, ওখানে কোনো কিছুই নেই। তারপর ভাবলো যে কই গেল, ভালো ছোট পোলা মানে মনে হয়। এরপর যখন আবার সামনের দিকে বন্ধুর মানে আমার বন্ধুরা যেখানে কাজ করতেন ওইখানে চলে গেছেন, মানে যাইতেছে। এরপর পিছন থেকে বললো, আমার নানার নাম ধরে ডাক দিলেন, নানার নামটা আমি বলতেছি না। তো নানার নামটা আমি বলতেছি না। তো বললো যে আমাকে চিনতে পারছিস না? ও ভাই এখানে একটা কথা বলে রাখি, আমার নানার সাথে জিন্না পুরি থাকতেন, এখনো আসে মাঝে মাঝে। তো আমার নানা পুরীটার সাথে ভাই রাতে একাই থাকতেন একটা রুমে, তখন বিয়ের আগে। তো একাই থাকতেন, পুরীর সাথেই থাকতেন। তো তার আগে ওই ঘটনা পরে বলবো, আগে বলি এই ঘটনা পুলিশ থাকতেন, ওই ঘটনার পরে একদিন শেয়ার করবো। তো আমার নানাকে বললো যে কই যাস, মানে আমাকে চিনতে পারছিস না, আমার সাথে এতদিন থাকছিস,
আমার সাথে এই কতদিন থাকছিস, এইভাবে পিছনে থেকে পরে ভাবলো আমার নানা যে না আর তো কেউ না, ওইটা পুরি হবে। তখন পুরি যখন আসলেন, তখন পিছনের দিকে তাকালেন, দেখলেন পুরি। তো বললেন যে তুই এখন এখানে আসছিস কিসের জন্য? পুরীকে বলে। পুরি আবার উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? পুরি উত্তর দিলেন যে আমার সাথে দেখা করিস না কেন? আমার নানাকে বললেন। আমার নানা বললেন যে আমি তো দেখা করবো কিভাবে, আমি তো বিয়ে করেছি, এখন আগের মতো তো দেখা করতে পারি না। তো পুরিটা বললো যে বিয়ে করছিস তাতে কি হয়েছে? আমি তো আগে বলেছি, শর্ত দিয়েছিলাম তোকে যে বিয়ের পরে অন্তত মাসে অন্তত আমাকে 4-5 বার আমাকে করতে ডাকতে হবে, মানে আমাকে দেখা করতে হবে আমার সাথে। তো এইভাবে কিছুক্ষণ পুরীটার সাথে আমার নানার কথা হয়। এরপর আমার নানা বললো যে চোখটা বন্ধ কর। আমার নানা বললো কেন, আমি চোখ বন্ধ করবো কেন? তো পুরীটা বললো চোখটা বন্ধ কর, কোনো ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না, তুই চোখটি বন্ধ কর। তো আমার ওইভাবে আমার নানু চোখ বন্ধ করলেন। এরপরে আমার নানার হাতে আমার নানার হাত যখন ধরলেন, পুরিটা যখন ধরলেন, তখন দেখতে পেলেন এত ঠান্ডা এবং এত ঠান্ডা স্রোত, মানে খুব ঠান্ডা একদম। এরপর আমার নানাকে বললো যে বাচ্চা, এবার আমার নানার হাতে দেখতে পেলেন যে অনেকগুলা অনেক ফল। এই মানে হাতে ফল দেওয়ার জন্য হাতে 2-3টা ফল দিয়েছে, আর নিচে একটা ফল রেখে দিয়ে হয়েছে যাতে এটা খাওয়ার পরে নিচে থেকে খেতে পারে আমার নানু। তো আমার নানাকে বললো কি যে ফলটা খেয়ে নে। পুরিটা বললো, আমার নানা খেতে চাইছিলেন না যে ফলটা খাবো কেন, বলছে না খাবো না। পুরিটা বললো যে না খেয়ে নে, কোনো সমস্যা হবে না, তোকে দিচ্ছি, তুই ফলটা খেয়ে নে। কিছুক্ষণ কথা বলার পরে কোনো খাইতে চাইছিলেন না আমার নানা বললেন যে না ফলটা খাবো না। তারপরে বললো যে অনেক জোরাজোরি করার পরে বললো আচ্ছা ঠিক আছে খাচ্ছি। পরে মানে মুখে দেওয়ার সাথে সাথে অনেক এরকম ফল আমার নানা কখনোই খায়নি, এতটা মজা, মানে সুস্বাদু, মানে এতটাই মজা যে আমার নানা এর আগে কখনো এই ফলটি মানে খায়নি। এরপরে কিছুক্ষণ কথা বলার পর অনেক ফল মানে খেলেন আমার নানা পুরিটার কাছ থেকে। এরপর আমার নানা যে বন্ধু আছে তারা খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল তাকে খোঁজার জন্য। তো লাইট মেটে তখন আমার নানাকে খুঁজতে আসছিলেন। এমন সময় দেখতে পেলেন যে টের পেলেন পুরিটা যে কেউ আসতেছে। তখন আমার নানা বললো যে আচ্ছা তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে দেখা করবো পরে, কিন্তু আপাতত এখন আর কি দেখা করবো না। তো পুরিটা বললো আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু আর কবে দেখা হবে? বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখা করবো, খুব শীঘ্রই দেখা হবে। এরপরে কোনো মানে ওইখান থেকে দুজনের কথা বলার পরে ওখান থেকে পুরিটা চলে গেল আর কি, চলে গেলেন। এরপর ফল খাওয়া শেষ, ফলগুলোকে তারপর আমার নানার বন্ধু হাতে লাইট নিয়ে আমার নানাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে আমার নানু ওই বাজারের পাশেই ওইখানেই। আমার নানা বললো যে আমার নানাকে বললো আমার নানার বন্ধু যে তুই এখানে কি করিস? আমার নানা বললো যে না এমনি দেখার জন্য আসছিলাম, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ধান কেটে রাখা হয়েছে, যদি কোনো পোলাবান বা কোনো ছেলে মানে কোনো কেউ যদি নিয়ে যায়, ধান কেটে রাখা হয়েছিল, যদি কেউ রেখে নিয়ে যায় ওখান থেকে। তো ভাবলো আচ্ছা ঠিক আছে চল বাসায় মানে গৃহস্থের বাসায় যেতে বলছে। সবকিছু ঠিক করে একসাথে রাতের খাওয়া করে শুয়ে পড়েছে। তো ঘটনাটা কারোর সাথে শেয়ার করে নাই আমার নানা কারোর সাথে শেয়ার করে নাই, ওই যে আমার নানার বন্ধুদের সাথে কোনো শেয়ার করে নাই যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তো কিছুদিন কেটে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক, মানে গৃহস্থের বাসায় সবকিছু ধান টান মারাই করে সবকিছু ধান মানে ঝেড়ে ঝুড়ে মেশিন অনেক হয়েছে, মানে ওই সময় তো মেশিন ছিল না। তো সবকিছু ধান মারাই দিয়ে তারপর আপনার গৃহস্থের বাসায় সবকিছু দিয়ে বাসায় চলে আসে। আমার নানা বাসায় চলে আসে।
বাসায় চলে আসার পর কিছুদিন ভালোই যায়। তারপরে আমার নানুকে বলে, আমার নানা বলে যে আমার সাথে এখনো পরি আসে, কথা হয় মাঝে মাঝে। তখন আমার নানা বলে কি, আমার নানু বলে যে এখনো পরিটা কেন আসে, এইভাবে বললো আমার নানুকে। তখন বলে যে না, অনেকদিন সাথে মানে পরিটার সাথে আমার নানার সম্পর্ক এখনো, কিন্তু থাকে এরকম ভাবেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে। তখন আমার আমার নানু বললো যে পরিটা কিন্তু এখনো কিসের জন্য আসলো। তখন বললো যে না, পরিটার সাথে নানার যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল, এজন্য নানা বললো আচ্ছা ঠিক আছে ভালো। তো কিছুদিন কেটে যাওয়ার পর আমার নানার বন্ধু একদিন বন্ধুর সাথে দেখা হয়, আমার নানার বন্ধুর সাথে দেখা হয়। তো নানার বন্ধু একদিন বললো যে বন্ধু, অনেকদিন ধরে তো মাছ ধরতে যাই না, তো বললো যে মাছ ধরতে কবে যাবি? তো আমার বন্ধু বললো যে তখন একটা কথা বলে রাখি ভাই, আমার নানার তখন হইলো হচ্ছে যে মাছ ধরার প্রতি ছিল, মাছ ধরার প্রতি আমার নানার একটা নেশা ছিল, নেশার মতোই বলতে পারেন যে নেশা ছিল। তো তখন হচ্ছে আমার নানাকে বললো ঠিক আছে তাহলে কবে যাবি? আমার নানু বললো। তো আমার নানা বললো যে ওকে ঠিক আছে, তাহলে রাত্রে গেলে ভালো হয়, রাত্রে যাবে। তো ডান পিঠে থাকার কারণে তখন আমার নানা রাজি হলেন যে যাবে, রাতে যাবে। তো যে কথা সেই মানে কাজ, সেই কথা সরি। তো আমার নানা বললো যে কোথায় যাবি, মানে কোন ক্ষেতে যাবি না কোনো পুকুরে যাবি? তখন বললো যে একটা পুকুর হবে, পুকুর হচ্ছে যে একটা ওই কাঠবাগানের মতো, কাঠবাগানের ভিতরে যেতে হবে। কাঠবাগানের ওই পাশেই হচ্ছে আমার নানা যে বললো, মানে কাঠবাগানের ওই জায়গায় বলে শুনেছি নানার কাছ থেকে। কাঠবাগানের পাশেই একটা পুকুরের মতো, এখানে মাছ ধরতে যাবে। তো আমার নানা রাজি হয়ে গেলেন। তো বললেন যে কয়টার দিকে যাবি? বললো রাতে। তখন ভাই এখানে কথা বলে, তখন তোর ঘড়ি ছিল না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে ঘড়ি আমার নানার হাতে ঘড়ি ছিল না, হাতে কোনো কয়েকজনের হাতে। তো খেয়ে দিয়ে আমার নানায় খেয়ে দিয়ে তারপরে ওই আমার নানার বন্ধুর সাথে একসাথে হচ্ছে ইয়ের জন্য ডেকে, তারপরে একসাথে যায় মানে টেটা নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন, যাওয়ার জন্য রওনা হলেন। তো বললেন যে এখন যে যাবি কোন মানে কার যাবি? কাঠবাগান তো ওখানে দুইটা ছিল, কোনখানে যাবি? তখন আমার নানার বন্ধুকে বললো, নানার বন্ধু বললো কি যে সোলেমান কাকার কাঠবাগানের ভিতরে দিয়ে ওই পাশের পুকুরে যাব। ওখান থেকে আমার নানার বাসায় থেকে সময় লাগে ওই জায়গা যেতে 20 মিনিটের সময়। আমার নানার বাসা থেকে ওই বাগানে যেতে সময় লাগে 20 মিনিট সময়। তো নানার দুই বন্ধু মিলে যাচ্ছিলেন টেটা নিয়ে মাছ ধরতে। তো যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই, দেখলেন মানে কোনো সমস্যা হয় নাই, ঠিকঠাক মতো ভালোই মাছ মারছিলেন। আমার নানার বন্ধু সবাই মিলে, মানে দুইজনই ছিলেন, আমার নানার বন্ধু আর নানা দুইজনই ছিলেন, ঠিকঠাক মতো মাছ নিয়ে মানে মাছ ধরছিলেন টাকা দিয়ে। ভালো একদম কই টাকি তারপরে জিওল, এরকম বাইম তো না, বাইম আছে ওই জায়গায়, সবই ধরনের মাছ আছে। তো ভালো মতোই মাছ মারতেছিলেন। তো আমার নানা যে দেখলেন যে ব্যাগের মানে ভিতরে করতেছেন, বাজারের একটা ব্যাগ ছিল নানার কাছে, নানার বন্ধুর কাছে একটা বাজারের ব্যাগ ছিল, দুজনের কাছে দুটা বই ব্যাগ ছিল। ঠিকঠাক মতো মাছ মারতেছেন আর ব্যাগের ভিতরে মাছ ভরছেন, যতটুকু মাছ পাওয়ার কথা তার সেই দ্বিগুণ মাছ পাইতেছেন। তো খুশিতে আমার নানা একদম মানে আত্মহারা, অনেক মাছ পাইতেছেন। তো আমার নানা দেখতে পেলেন যে এত মাছ মারতেছেন, তো মানে ব্যাগটা তো ওজন হচ্ছে না, ব্যাগটা তো ওজন হওয়ার কথা। তো
টর্চ লাইট যখন মারতে মারতে যখন দেখলেন ব্যাগের ভিতরে, ভাই বিশ্বাস করবেন না ভাই, একটি মাছও নেই। আমার নানা তো দেখি একদমই অবাক যে মাছ কোথায় গেল, মাছ এতটি মাছ মারলাম, এখন এই মাছ কোথায় গেল। মাছটি যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে, এখান থেকে তো উধাও হওয়ার কোনো চান্স নাই এভাবে বললো। এইভাবে যখন দেখলেও একটি মাছও পাচ্ছে না, আবার দেখলেন বাসায় থেকে চেক দিয়ে আসলেন যে ঠিকঠাক আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, ব্যাগ কোথাও ছিঁড়া আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক নিয়ে এসেছিল বাসায় থেকে। তাহলে মাছকে তো কোনো মাছ কেন কোথায় যাবে, মাছ কোথায় যাবে। এইভাবে দেখতে পরে আমার নানাকে বললো, নানার বন্ধুকে বললো, নানার বন্ধুর নামটা আমি বলতে চাচ্ছি না, সদ্য নাম দিলাম জব্বার। তো জব্বার নানাকে বললেন যে জব্বার তাই চল বাসায় চল। আমার নানা জব্বর নানাকে বললেন যে চল বাসায় চল। তো জব্বর নানা বললেন কেন বাসায় যাবো কেন হান, বলো চল বাসায় চল, যাওয়ার পরে আমি বলতেছি। এই কিছুক্ষণ নানা জোরাজোরিতে ওই জব্বর নানা আমার নানার বন্ধু যাওয়ার জন্য যাওয়ার জন্য রাজি হলেন। এরপর যখন আমার নানার বন্ধু দেখলেন যে নানার ব্যাগের ভিতরে একটি মাছও নেই, এখন আমার নানার বন্ধু তো দেখে অবাক যে মাছ কোথায় গেল। আমার নানার বন্ধু তখন তাকে বলতে চাইছিল যে তখন এক পর্যায়ে বলছে যে বন্ধু চল বাসায় চল। ওই আমার নানার বন্ধুই বলতেছে চল বাসায় চল। তখন ব্যাগ কিন্তু দুজনের হাতে ছিল। তখন দুজনে একটু কথা বলার পর্যায়ে বললো যে বন্ধু মাছ তো পাইছিস তো কতরে পাইছিলি, বললো যে এখন আর দেখাবো না, চল বাসায় যে দুজনেরা দেখবো। তো এইভাবে বলার পরে দুজনে আচ্ছা ঠিক আছে চল বাসায় চল। এরা ওইখানে আর ব্যাগ দুজনে খুলে নাই যে দেখবে যে মাছ কিরকম হয়েছে কি হয় নাই। তখন বললো চল বাসায় যে চল দুজনেরা দেখবো কার কতরে মাছ পেয়েছি। তো এইভাবে যখন ওখান থেকে আসার জন্য প্রস্তুতি হলেন, হাতে একটি টর্চ নিয়ে তখন আগেকার যে টর্চ ছিলেন ওইগুলো হাতে একটা ব্যাটারি চালিত, তো এরকম টর্চ নিয়ে আসছিলেন। তো আসার জন্য ভাই আমার নানা তখন কাঠবাগানের ভিতর দিয়ে আমার নানার বন্ধু যখন আসছিলেন, তো আসার এক পর্যায়ে আমার নানা দেখতে পেলেন ইয়ের ভিতর কাঠবাগানের ভিতরে কাঠ রঙের সাদা একটি ঘোড়া আমার নানার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার ঘাস খাচ্ছে, ঘাস নিচে ঘাসের মতো খাচ্ছে। ওই সময় ভাই দেখতে পেলেন যে ঘাসের মতো ওই সাদা ওয়েবটি নানার ঘোড়া দেখতে পেলেন, আবার নানা দেখে তাকিয়ে আছে ওইভাবেই। তো কিছুক্ষণ একার পরে বললো যে আমার নানার বন্ধুকে বললো যে আমি যা দেখছি তুই কি তাই দেখছিস। তখন বললো যে কি দেখছিস, এরপর বললো চল বাসায় চল। তখন বললো কিছু কি দেখছিস বল। তখন আমার নানাকে বললো যে আমার নানার বন্ধুকে বললো চল পরে বলবো। এরপরে যখন হাঁটার ব্যাগ নিয়ে আর লাইট নিয়ে আর এগুলো নিয়ে হাঁটার জন্য ভিতর দিয়ে যাচ্ছে, আবার এরপরে ভাবলো যে আচ্ছা দুজনে তো আছি, ওই আমার নানার বন্ধু তো দেখে নাই, ওই আমার নানাই তো দেখছে, দেখি আরেকবার দেখি ঘোড়াটা এখন আছে না নাই। তখন কৌতূহল হলো যে ঘোড়াই এখন আসবে কোথা থেকে, এরকম ঘোড়া নানান দিকে টেনশনে চিন্তা ভাবনা করে পিছনের দিকে তাকালেন, দেখলেন ঘোড়া পিছনে নাই, কোথাও নাই, এদিকে দেখলেন নাই কোথাও। তখন ভাবলো যে আচ্ছা এখানে কোনো খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে, তো আজকে মনে হয় অনেক খারাপ কোনো ঘটনা ঘটবে। এই বলে আমার নানু ওখান থেকে আমার নানার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় দিকে রওনা দিলেন কাঠবাগানের ভিতর দিয়ে। রাস্তা হলো দুই পাশে আচ্ছা কাঠবাগানের বর্ণনা আমি দিয়ে নেই, আমাদের বাসায় বলি কাঠবাগান, অন্য এলাকায় বা বলে যে ওটা মেহগনি গাছও বলে, আমাদের এখানে বলি কাঠবাগান বলি আমরা। তো এক একজনের বাসায় এক একজনের বলে।
তো দুপাশে কাঠবাগান আর মধ্যখানে হচ্ছে রাস্তা দিয়ে আমার নানা হেঁটে যাচ্ছেন, আমার নানার বন্ধু দুজনেই। তো ওই সময় কোনো এই কথা আলোচনা মানে আমার নানার বন্ধুর সাথে কোনো আলোচনা কোনো দুজনের মধ্যে করেনি। যখন বাসায় আসে তখন আমার নানার বন্ধুর বাসায় যায়, কারণ এই ঘটনা তো যেহেতু ঘটছে আমার নানার বাসায় নানু যদি শুনে সময় ভয় পেয়ে যাবে, এই জন্য পরে ভয় পাবে, এই জন্য আগে আমার নানার বন্ধুর বাসায় দেখার জন্য সবকিছু বলার জন্য এই জন্য গেছিলেন। তারপরে আমার নানাকে বললো যে আমি শুন একটা কথা বলি। তখন বললো হ্যাঁ বল। বললো যে যখন একটা কথা বলি এখন তো আমার বলবো কিভাবে, আমার তো ভয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখন আমার নানা বন্ধু বললো বল। পরে বললো যে শোন তাহলে, আমি যখন ভালোই মাছ পাচ্ছিলাম টেরা দিয়ে, যখন অনেক যতটুকু মাছ পাওয়ার কথা ততটুকুর চেয়ে বেশি মাছ পাচ্ছিলাম, তখন দেখলাম যে দেখি তাহলে এত মাছ ভয় করলাম, ওজন তো ওরকম পাই না, যে যতটুকু ওজন মানে ওয়েট থাকার দরকার ততটুকুর চেয়ে একদমই কম। মনে হচ্ছে যে একদম হালকা ব্যাগ শুধু হাতে করে রেখেছে। তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে যখন ব্যাগের ভিতরে থেকে যখন খোলা মানে বের করার জন্য দেখলো লাইট দিয়ে, আমার নানার বন্ধুকে বলছে এই কথা। তখন দেখলেন আমার নানার বন্ধুকে বললো যে একটি মাছও নেই, আমার নানা বললো। তখন আমার নানা কি বলবে আর তাকে, নানার বন্ধুকে। তখন আমার নানার বন্ধু একই সেমি কথাই বললো যে আমি মাছ মারতেছি। তখন আমার মনে হলো যে এই ব্যাগ কেন তো হালকা, তো হালকা থাকায় আমার নানার বন্ধু কি করলেন যে দেখার জন্য ব্যাগটা একটু বাহির করলেন। দেখলেন যে ভিতরে মানে একটি মাছও নেই। মাছের বদলে কি বলবো, ওখানে মাছের বদলে আর কি ভিতরে মাটি, মানে একটি মাছও নেই, শুধু মাটি, মানে মাটি বলতে হচ্ছে কাদা, মানে মাছ রাখার পরে যে কাদা থাকে, একটু কাদা থাকে, ওই কাদা। তো এইভাবে দেখার পরে যখন দেখলেন যে কিছুই নাই, তারপরে নানার সাথে এইভাবে বললো যে আমার সাথে এরকমই হয়েছে। তো দুজনে বলার পরে আমার নানা ওখান থেকে কথা বলার পরে বললো ঠিক আছে, এই কথাটা বলার কোনো দরকার নাই। এইভাবে বলবো আমার নানা। আবার আমার নানুকে বললেন যে ভয় পাবে দেখে যেন বলে নাই। পরের দিন বলছিল। তারপরে আমার নানা একদিন মানে নানুকে বললেন আমার নানা। তারপরে বললেন যে এরকম মানে নানু একটু ভয় পেয়েছিলেন। তারপরে আমার নানা একদিন স্বপ্নে দেখলেন যে ওই পুরীটা কি নাকি আমার নানাকে বাঁচিয়েছেন, তা না হলে নাকি পুরীটা না থাকলে নাকি আমার নানা নাকি অনেক ক্ষতি হতো, মানে কিছু হতো, এটা বলার বাইরে। তো এইভাবে স্বপ্নে দেখার পরে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে তারপরে আমার নানা আমাকে বললো, মানে আমাদের বাসায় আসছিলেন, তারপরে কোনো ঘটনাটা বললো। তো ভাই এই ছিল ঘটনা। ভাই সময় আমার সাথে আমার মানে জানা অনেক ঘটনা আছে, সময় পেলে আমি শেয়ার করবো। তো ভালো থাকবেন আসলে ভাই, আর ভূত.com দীর্ঘজীবী হোক। আর ভাই ভালো থাকবেন, আর যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই সিলেক্টেড করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঘটনাটি একটু বড় হচ্ছে, কিন্তু ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। রাসেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সবাইকে ভূত.com-এ। এবং আজকে আসলে কথা
কম বলে আমরা শো অনেক লম্বা করেছি এবং 1:44 বাজে রাত, অনেক রাত হয়ে গেছে। তারপরে আপনারা যারা ছিলেন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ফিরে আসবো আপনাদের কাছে নতুন ঘটনা নিয়ে, আরও একটা নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন, সেটাই প্রত্যাশা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।